গল্প বলি এসো। আজ শৈলেশ দে মহাশয়ের লেখা আমি সুভাষ বলছি গ্রন্থের ১৯তম পর্বের পাঠ শোনাবো। যদি তোমাদের শুনতে ভালো লাগে তবে একটি লাইক দিয়ে দিও, শেয়ারও করতে পারো। তাহলে শুরু করি। যথাসময়ে তদন্ত কমিটি বসল হিজলির ব্যাপার নিয়ে। কমিটির চেয়ারম্যান নির্ধারিত হলেন বিচারপতি এস.সি. মল্লিক। তদন্ত কমিশনের রায় জানা গেল অক্টোবর মাসের ৩০ তারিখে। রায়ে কি বলা হয়েছিল শোনো। হিজলিতে গুলি চালাইবার কোনোই সঙ্গত কারণ ছিল না, সরকারি তদন্ত কমিটির সিদ্ধান্ত। হিজলির গুলি চালনা ব্যাপারে সম্পর্কে তদন্ত করিবার জন্য সরকার পক্ষ হইতে বিচারপতি মিস্টার এস.সি. মল্লিক চেয়ারম্যান ও মিস্টার জে.জি. ড্রামন্ডকে লইয়া যে তদন্ত কমিটি গঠিত হইয়াছিল, উক্ত কমিটি তদন্ত করিয়া রিপোর্ট দাখিল করিয়াছেন। আমাদের মতে সিপাহীরা যে বন্দিনিবাসের উপর বেপরোয়া গুলি চালাইয়া ২৯ বার গুলি ছোড়া হইয়াছিল বলিয়া জানা যায়। ২ জন রাজবন্দীকে নিহত ও অপর কয়েকজনকে জখম করিয়াছিল, তাহার কোনো সঙ্গত কারণ নাই। বন্দিনিবাসের ভিতরে প্রবেশ করিয়া কয়েকজন সিপাহী যে অপরাপর কয়েকজন রাজবন্দীকে নানাভাবে জখম করিয়াছিল, তাহারও কোনো সঙ্গত কারণ নাই। আনন্দবাজার ৩০/১০/৩১। সরকারি কাগজগুলোর মুখে শোনা গেল অন্য কথা। না, গুলি চালিয়ে প্রহরীরা এমন কিছু অন্যায় করেনি, তাদের কর্তব্য তারা করেছে, তার মধ্যে অন্যায়ের কি আছে? এবার প্রতিবাদ করলেন রবীন্দ্রনাথ। অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ২রা নভেম্বর তারিখে দার্জিলিং থেকে এক বিবৃতি দিয়ে তিনি জানালেন, হিজলি বন্দিশালার বন্দীদের ভারপ্রাপ্ত ওয়ার্ডারগণের প্রতি খ্রিস্টান সুলভ মনোভাবের দ্বারা বারবার সহানুভূতি প্রকাশ করা হইয়াছে। সম্প্রতি একখানি অ্যাংলো ইন্ডিয়ান কাগজে আমরা ইহা লক্ষ্য করিয়াছি। ওইসব ওয়ার্ডারগণই তাহাদের রক্ষাধীন বন্দীদিগকে হত্যা করিয়াছিল। এই অপরাধের অনুষ্ঠাতাদিগের প্রতি গুরু কার্যভারের দোহাই দিয়া অনুকম্পা প্রদর্শন করা হইয়াছে। এইসব মদগর্বিত ব্যক্তিরা সুখে স্বচ্ছন্দে ব্যারাকে বাস করিয়া স্বাধীনতা ও আত্মমর্যাদার আনন্দ উপভোগ করিয়া থাকে। ইহারাই দলবদ্ধভাবে নিতান্ত বর্বরোচিত প্রথানুযায়ী কারারুদ্ধ এবং অনির্দিষ্ট নিয়তির অসহনীয় মর্মপীড়ায় দগ্ধ অসহায় বন্দীদের উপর রাত্রির অন্ধকারের আবরণে নরঘাতী আক্রমণ চালাইয়াছিল। তাহাদের সেই কার্যের জন্য প্যারাগ্রাফের উপর প্যারাগ্রাফে সহানুভূতি প্রকাশ করিয়া তাহাদিগকে সান্ত্বনা প্রদান করা হইয়াছে। লোভ, যন্ত্রণা, ক্রোধের অদম্য তাড়না এমন একটি চরম অবস্থায় পৌঁছায় যখন সামাজিক দায়িত্ববোধ বা পরিণাম চিন্তা হারাইয়া যায়, হিতাহিত জ্ঞান লোপ পায়। এইরূপ কোনো দারুণ বিক্ষোভ হইতেই অধিকাংশ অপরাধের উৎপত্তি। এইরূপ অপরাধ যদিও অত্যন্ত স্নায়বিক উত্তেজনার মুহূর্তে এবং মানসিক দুঃস্বপ্নগ্রস্ত অবস্থায় সাধিত হয়, তথাপি আইন তাহা ক্ষমা করে না, এবং সেই জন্যই ভয় এবং আত্মসংযম অপরাধাত্মক বৃত্তিগুলিকে বাধা দেয়। কিন্তু যদি কর্মচারীদের কৃত খুনের জন্যই দয়ার ভাণ্ডার সযত্নে পূর্ণ করিয়া রাখা হয় এবং যাহারা তাদের মনে শাস্তি এড়াইবার আশা পোষণ করিয়া ও যাহারা আইন শৃঙ্খলার রক্ষাকর্তা রূপে ওই আইন ও শৃঙ্খলার সদম্ভ বিজয়োল্লাসের সহিত ভঙ্গ করে, তাহাদের জন্য যদি ন্যায় বিচারের একটি বিশেষ ধারা কৃতকার্যতার সহিত সমর্থন করা হয়, তাহা হইলে তদ্দ্বারা সমগ্র সভ্য দেশের আইন কানুনে ঘোষিত ন্যায়পরায়ণতার নীতিকেই অবমাননা করা হইবে এবং জনসাধারণের মনের উপর তাহা এমন প্রতিক্রিয়া করিবে যাহা কোনো রাজদ্রোহকর প্রচার কার্যই করিতে পারে না। আনন্দবাজার ৪/১১/৩১। সরকারি তদন্ত কমিটির রায় প্রকাশিত হল। প্রমাণিত হল
যে এভাবে গুলিবর্ষণের কোনো সঙ্গত কারণই সেদিন ছিল না। কিন্তু তারপর গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নিলেন এ ব্যাপারে সেই কাহিনীও এখানে তুলে দিচ্ছি সংবাদপত্রের পাতা থেকে। হিজলির ঘটনার জন্য রাজবন্দিরাই দায়ী। গতকালও ৫ই ডিসেম্বর কলিকাতা গেজেটের এক অতিরিক্ত সংখ্যায় নিম্নলিখিত সরকারি ইস্তাহার প্রকাশিত হইয়াছে। গত ১৬ই সেপ্টেম্বর ১৯৩১ তারিখ হিজলি বন্দিনিবাসে যে ঘটনা ঘটিয়াছে এবং তৎবিষয়ে তদন্ত কমিটি অনুসন্ধান করিয়া যে রিপোর্ট দাখিল করিয়াছেন, সপারিষদ লাট বাহাদুর তৎসম্পর্কে বিবেচনা করিয়া যে সমস্ত সিদ্ধান্ত করিয়াছেন, তাহা সাধারণের অবগতির জন্য নিম্নে প্রদত্ত হইল। ১৫ই তারিখের ব্যাপার রাজবন্দী এবং সিপাহীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করিয়াছিল এবং তিনি মন্তব্য করিতেছেন যে সমস্ত ব্যাপারে রাজবন্দীরাই ছিল উপদ্রব সৃষ্টিকারী। আনন্দবাজার ৬/১২/৩১। ব্যাস, ঝামেলা মিটে গেল। তদন্ত কমিটি যাই বলুক না কেন, তিনি মন্তব্য করিতেছেন যে সব দোষ রাজবন্দীদের। সুতরাং তিনির কথার উপর আর কোনো কথাই চলতে পারে না। স্টেটসম্যান, ইংলিশম্যান এবং ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ইত্যাদি বিভিন্ন সংস্থাগুলির বক্তব্য আরও স্পষ্ট। না, কোনো খাতির নয়। সরকারের উচিত বিপ্লবী বলে যাকে সন্দেহ হবে তাকেই দেয়ালের পাশে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা। কি করবে এখন মেদিনীপুর? হিজলি যে মেদিনীপুরের মধ্যেই, এত বড় অন্যায় অবিচারের পরেও কি তারা চুপ করে বসে থাকবে? দীনেশের নিজের হাতে গড়া মেদিনীপুরের তরুণ রক্ত কি এর প্রতিশোধ নেবে না? অসহ্য উত্তেজনায় ফেটে পড়বে না? রক্তে রক্তে মেদিনীপুরের মাটিকে ভিজিয়ে দেবে না? দিয়েছিল মল্লিকা, দিয়েছিল ঘটনার মাসাধিককাল বাদেই। তারিখটা ছিল ১৯৩১ সালের ২৯শে অক্টোবর। দুপুরবেলা ক্লাইভ স্ট্রিটের গিলেন্ডার হাউসে অবস্থিত ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের অধিবেশন তখন জমজমাট। সভাপতি মিস্টার ভিলিয়ার্স। হঠাৎ কার হাতের রিভলভার সেখানে সশব্দে আগুন ছড়ালো। দ্রাম, দ্রাম, দ্রাম। সঙ্গে সঙ্গে ভিলিয়ার্স এলিয়ে পড়লেন আহত হয়ে। রক্ত, আরো রক্ত। হেল্প, প্লিজ হেল্প। দূর থেকে একটা চেয়ার ছুঁড়ে মারার দরুন আচমকা বেশ খানিকটা জখম হয়ে পড়লেন তরুণ বিপ্লবী। তারপরই ধরা পড়লেন চারপাশ থেকে ঘেরাও হয়ে। ফলে যা হবার তাই হলো। এলো পুলিশ, এলো সেপাই শান্ত্রী, এলো পুলিশ বিভাগের বড় বড় সব অফিসার বৃন্দ। আসামি ধরা পড়েছে। এবার কোথায় যাবে বাছাধন? বাছাধনের নামটি কি জানো মল্লিকা? শুনে চমকে উঠো না যেন। নাম বিমল দাশগুপ্ত। পেডি হত্যাকারী সেই আসল বিমল দাশগুপ্ত। গ্রেপ্তারের পরে অকথ্য নির্যাতন করা হলো বিমল দাশগুপ্তের ওপর, কিন্তু সব বৃথা। একটি কথাও কেউ শুনতে পেল না তার মুখ থেকে। এবার বিচার। সংবাদপত্র থেকেই তার বিবরণ এখানে তুলে দিচ্ছি। স্পেশাল ট্রাইব্যুনালে বিমল দাশগুপ্ত। বুধবার দিন আলিপুরে মিস্টার বাটলি, প্রেসিডেন্ট রায়বাহাদুর নলিনীকান্ত বসু এবং বাবু প্রফুল্লচন্দ্র ঘোষ দ্বারা গঠিত স্পেশাল ট্রাইব্যুনালে বিমল দাশগুপ্তের বিচার আরম্ভ হইয়াছে। অভিযোগের বিবরণ এই যে গত ২৯শে অক্টোবর বেলা প্রায় ১১টা ৩০ সময় আসামি ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি মিস্টার ভিলিয়ার্সের ক্লাইভ স্ট্রিটস্থ অফিস গৃহে যাইয়া তাহার প্রতি লক্ষ্য করিয়া ক্রমাগত ৩টি গুলি করে। ২টি গুলি লাগে নাই। একটি গুলি লাগিয়া মিস্টার ভিলিয়ার্স পৃষ্ঠদেশে আহত হন। রয়্যালিস্ট লীগের ৩ জন সদস্য তৎক্ষণাৎ আসামিকে ধরিয়া ফেলে এবং আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আসামিকে পুলিশের নিকট সমর্পণ করা হয়। আনন্দবাজার ১২/১১/৩১।
বিচারকালে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন বন্দী বিমল দাশগুপ্ত, হ্যাঁ, আমি মেরেছি, কিন্তু কেন? মেদিনীপুর, চট্টগ্রাম ও হিজলি বন্দিনিবাসে বর্বর অত্যাচারের মূলে রয়েছে এই ইংরেজ বণিক সভার উস্কানি। তাই আমি এসেছিলাম তাদের সভাপতির সঙ্গে চূড়ান্ত হিসেব নিকেশ করতে। সাজা হলো 10 বছর, মাত্র 10 বছর। তা বলে এখানেই শেষ নয়। যাবে কোথায়? পেডি হত্যার জন্য সাজা নিতে হবে না? ফাঁসির রজ্জু তো তার জন্য বাঁধাই রয়েছে। কিন্তু সাক্ষী? সাক্ষী সাবুত কোথায়? না, মেদিনীপুরবাসী তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি নয়, হাজার প্রলোভনেও নয়। সুতরাং পেডি হত্যা মামলা ডিসমিস। সংবাদপত্রের পাতা থেকেই তার বিবরণ এখানে তুলে দিচ্ছি। বিমল দাশগুপ্ত, পেডি হত্যার অভিযোগ হইতে অব্যাহতি। গত 7 এপ্রিল তারিখে মেদিনীপুর জেলার ম্যাজিস্ট্রেট মিস্টার জেমস পেডিকে হত্যা সম্পর্কে অভিযুক্ত বিমল দাশগুপ্তের বিচার গতকাল কলিকাতা হাইকোর্টে এক নাটকীয়ভাবে পরিসমাপ্তি ঘটিয়াছে। অ্যাডভোকেট জেনারেল তাহার বিরুদ্ধে পেডি হত্যা সম্পর্কে আনিত অভিযোগ প্রত্যাহার করায় ওই অভিযোগ হইতে তাহাকে অব্যাহতি দান করা হইয়াছে। আনন্দবাজার 13/1/32। মন উঠল না মেদিনীপুরের। কি করে উঠবে? আহত হওয়া সত্ত্বেও ভিলিয়াস বেঁচে গেল, আর তার জন্য হারাতে হলো কিনা বিমল দাশগুপ্তের মতো ছেলেকে। উহুঁ, হিসেব মিলছে না। সুতরাং হিসেব মেলাতে হবে, এমন জবাব দিতে হবে যাতে দুবারের খরচ একবারেই উঠে আসে। কিন্তু জবাব দিতে চাইলেই জবাব দেওয়া যায় না, তার জন্যে সময়ের দরকার। মেদিনীপুরকে প্রস্তুত হবার সুযোগ দিয়ে চলো আমরা এই ফাঁকে একটু বাইরে থেকে ঘুরে আসি মল্লিকা। কারণ হঠাৎ আলোর ঝলকানির মতো এ সময়ে বাংলাদেশের বিপ্লবের ইতিহাসে এমন কতকগুলো ঘটনা ঘটে গেল যা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। তার মধ্যে বিশেষ 2-1টা ঘটনার কথা সংক্ষেপে বলে নিয়ে একটু বাদেই আবার আমরা ফিরে আসব মেদিনীপুরের মাটিতে। ইতিমধ্যে ঢাকার কমিশনার মিস্টার এ ক্যাসেল ঘায়েল হয়েছেন 21শে আগস্ট টাঙ্গাইল শহরের সেন্ট্রাল কোঅপারেটিভ কার্যালয়ে। বিচারে ললিত রাহার সাজা হলো মোট 5 বছর। বিস্ময়ের চমক নিয়ে অবশেষে এলো সেই স্মরণীয় 14ই ডিসেম্বর। শোনা গেল কুমিল্লার জেলা শাসক মিস্টার স্টিভেন্স নিহত হয়েছেন। ঘটনাস্থলে যারা ধরা পড়েছেন তারা ছেলে নন, মেয়ে। ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী শান্তিসুধা ঘোষ আর সুনীতি চৌধুরী। পরদিনই সে খবর বড় বড় অক্ষরে প্রকাশিত হলো সংবাদপত্রের পাতায়। কুমিল্লাতে বাঙালি রমণীর রিভলভারের গুলিতে জেলা ম্যাজিস্ট্রেট খুন। প্রকাশ, অদ্য প্রাতে আন্দাজ 9টার সময় 2টি বালিকা মিস্টার স্টিভেন্সের বাংলোতে তাহার সহিত দেখা করিতে গিয়াছিল। তাহারাই রিভলভার দ্বারা গুলি করিয়া মিস্টার স্টিভেন্সকে হত্যা করিয়াছে। ঘটনার সময় সদর মহকুমা ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। তিনি উক্ত 2 বালিকাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করেন। ইহাদিগকে জেলে প্রেরণ করা হইয়াছে। প্রকাশ যে মিস্টার স্টিভেন্সের আততায়ী বলিয়া ধৃত বালিকা 2টির নাম কুমারী শান্তি ঘোষ ও কুমারী সুনীতি চৌধুরী। ইহারা উভয়েই কুমিল্লার ফয়জুন্নেসা গভর্নমেন্ট হাই স্কুলের 8ম মান শ্রেণীর ছাত্রী। আনন্দবাজার 15/12/31। খবর শুনে স্তম্ভিত হয়ে গেল সারা দেশ। বলে কি, এ যে শুনেও গা হাত পা কাঁপে। ওদের কি ভয় ডর বলেও কিছু নেই? ঢাকা, চট্টগ্রাম ও মেদিনীপুরের মতো কুমিল্লাও সেদিন পিছিয়ে ছিল না। বিপ্লবী নেতা ললিতমোহন বর্মণের নেতৃত্বে সেখানেও গড়ে উঠেছিল একটি শক্তিশালী বৈপ্লবিক সংস্থা। অগ্নিযুগের ইতিহাসে যার ভূমিকা মোটেই তুচ্ছ ছিল না। শহীদ অসিত ভট্টাচার্য, প্রফুল্ল নলিনী ব্রহ্ম, উর্মিলা গুহ, শান্তি সেন, বীরেন্দ্র ভট্টাচার্য, অখিল নন্দী, চিত্ত দত্ত,
হেমেন্দ্র ভট্টাচার্য, সত্যব্রত সেন, সুধীর ব্রহ্ম, কানুপ্রিয় দাশগুপ্ত, মনোরঞ্জন দেব, নির্মলেন্দু ভট্টাচার্য, ননী মজুমদার, অনিল রায়বর্মন, সুরেন্দ্র দাস, সুধাংশু ভট্টাচার্য, অমূল্যকাঞ্চন দত্ত, ভুবন বর্ধন, সুবোধ মুখার্জি, চন্দ্রশেখর সরকার, লোকেন্দ্র কুমার সেনগুপ্ত, সুবোধ রায়, বঙ্কিম চক্রবর্তী, বিরাজ দেব, সতীশ রায়, বিনয় দত্ত, সুনীল বর্মন, রথীন্দ্র চৌধুরী, জিতেন্দ্র ভদ্র, সুকুমার চৌধুরী, নৃপেন সেনগুপ্ত, অপূর্ব কাঞ্চন দত্ত, জিতেন ঘোষ, রবীন্দ্র গোস্বামী, মনীন্দ্র রায়চৌধুরী, বীরেন্দ্র দত্তগুপ্ত, হীরালাল দেবগুপ্ত, বিনয় তলাপাত্র, নিমাই দাস, সুকুমার মুখার্জি, সমরেন্দ্র পাল, মোহিনী ব্যানার্জি, ধীরেন চক্রবর্তী, গোপাল মজুমদার, হাবুল ব্যানার্জি, শৈলেন চ্যাটার্জি, মণি বিশ্বাস, প্রবোধ চক্রবর্তী, ইন্দু ভট্টাচার্য, ননী রায়, সতীশ রায় প্রমুখ সংস্থার সদস্যদের অবদানও তার পেছনে কম ছিল না। বৈপ্লবিক সংস্থা বিভির সঙ্গে কুমিল্লার এই দলের সম্পর্ক ছিল খুবই প্রীতিপূর্ণ। সবসময়ই তারা যোগাযোগ রক্ষা করে চলতেন বিভির অ্যাকশন স্কোয়াডের অন্যতম সদস্য প্রখ্যাত বিপ্লবী সুপতি রায়ের সঙ্গে। এসব ব্যাপারে সচরাচর যা হয়ে থাকে এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। শুরু হলো ব্যাপক ধরপাকড়। অনেককেই গ্রেপ্তার করা হলো একে একে। গ্রেপ্তার হলেন সুনীতির দাদা শিশির চৌধুরী, গ্রেপ্তার হলেন অপূর্ব কাঞ্চন দত্ত রায়, বিভূতি বসু, শিশির সোম, অনন্ত দেব, সন্তোষ চ্যাটার্জি প্রমুখ অনেকেই। গ্রেপ্তার হলেন ভুবন বর্ধন, চতুর্থ বার্ষিক শ্রেণীর ছাত্র, পরীক্ষা চলছে তবু রেহাই নেই। পরীক্ষার হল থেকেই তাকে গ্রেপ্তার করে ঢোকানো হলো লৌহকারার অন্তরালে। ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হলো ফণীন্দ্র গুহ, বিনয় নন্দী, সমরেন্দ্র নন্দী, অমরেন্দ্র পাল প্রমুখ আরো কয়েকজনকে। মেয়েদের মধ্যে ধরা পড়লেন চট্টগ্রামের অনন্ত সিংহের দিদি কুমারী ইন্দুমতি সিংহ ও কুমারী নীলিমা নন্দী, আর ধরা পড়লেন কুমারী প্রফুল্ল নলিনী ব্রহ্ম। অদ্ভুত নিরলস কর্মী ছিলেন এই প্রফুল্ল নলিনী ব্রহ্ম। বিশেষ করে কুমিল্লার নারী সংগঠনের ব্যাপারে তার ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই প্রসঙ্গে বিপ্লবী ললিতমোহন বর্মন গ্রন্থ থেকে কয়েকটি লাইন এখানে তুলে দিচ্ছি মল্লিকা। এই লাইন কটি থেকেই তুমি বুঝতে পারবে যে কুমিল্লার উপর দিয়ে কি উন্মত্ত ঝড় সেদিন বয়ে গিয়েছিল স্টিভেন্স হত্যার ঘটনাকে কেন্দ্র করে। শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী গ্রেপ্তার হইলেন। সরকারি চণ্ডনীতি এবার ক্ষিপ্তভাবে নির্যাতনের মুষল চালাইল। দলের প্রতিটি কর্মীর বাড়ি খানাতল্লাশ হইল। পরিচিত প্রায় প্রতিটি পরিবারের উপর অমানুষিক নির্যাতন শুরু হইল। সুনীতির পরিবারের উপর তাহার বৃদ্ধ পিতামাতার উপর অকথ্য অত্যাচার অনুষ্ঠিত হইল। পুলিশ ব্রাহ্মণবাড়িয়া চিত্তরঞ্জন জাতীয় প্রতিষ্ঠানের বড় বড় ঘরগুলি হাতি দিয়া ভাঙিল ও ললিতবাবুর দীর্ঘদিনের চেষ্টায় গঠিত ও কষ্টে সংগৃহীত মস্ত লাইব্রেরির সমুদয় বই স্পোর্টিং ক্লাবের মাঠে আগুন দিয়া পোড়াইয়া দিল। বিস্ময় চরমে উঠল যখন শান্তি ও সুনীতিকে আদালতে নিয়ে আসা হলো। কি আশ্চর্য! এ যে একেবারেই বালিকা, ওরা মেরেছে সাহেবটাকে, এ যে বিশ্বাস করাও শক্ত। যাদের নিয়ে এত কাণ্ড তারা কিন্তু তখন অন্য জগতে। গানে, গল্পে, হাসিতে, উচ্ছ্বাসে, বলতে গেলে গোটা আদালতটাকেই বুঝি তারা মাথায় করে তুলেছেন। বাচ্চা হলে কি হবে, যাকে বলে একেবারে বিচ্ছু মেয়ে। একদিন কি করলেন জানো? বসতে চেয়ার দেওয়া হয়নি বলে সেদিন সে কি কাণ্ড ওদের। চেয়ার দেবে না? দাঁড়াও মজা দেখাচ্ছি। সত্যিই ওরা মজা দেখালেন মল্লিকা। কোর্ট শেষ না হওয়া পর্যন্ত সর্বক্ষণ সেদিন ওরা হাকিমের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রইলেন, দেয়ালের দিকে মুখ করে। অর্থাৎ হয় চেয়ার দাও,
নয়তো দেখতে হয় তো আমাদের পেছন দেখো। লাল মুখ আরো লাল হয়ে উঠল হাকিম সাহেবের। গেল মান, ইজ্জত সব গেল এই বিচ্ছু মেয়ে দুটোর পাল্লায় পড়ে। সিপাই, জলদি চেয়ার দাও। সবচাইতে মজা হলো যখন প্রত্যক্ষদর্শী হিসাবে এসডিও নেপাল সেন সাক্ষীর কাঠগড়ায় এসে দাঁড়ালেন। প্রশ্নের উত্তরে কি একটা কথা বলেছেন, কি ব্যাস, সঙ্গে সঙ্গে দুজনে সমস্বরে কোরাস তুললেন, গ্রেট লায়ার, গ্রেট লায়ার, গ্রেট লায়ার। ব্যাস, হয়ে গেল। তারপর যতবার তিনি মুখ খুলতে চেয়েছেন ততবার সেই একই কথা, গ্রেট লায়ার, গ্রেট লায়ার, গ্রেট লায়ার। উচ্ছল প্রাণবন্ত মেয়ে, মুখে হাসিটি লেগেই আছে। সেদিন ওদের এই হাসি দেখে বিপক্ষের আইনজীবীদের বুঝি বিস্ময়ের আর সীমা পরিসীমা ছিল না। অজ্ঞাতেই বুঝি মনটা কখন ব্যথায় ভরে উঠেছিল কানায় কানায়। আহা, একেবারেই বালিকা, অদৃষ্টে কি অপেক্ষা করে আছে কে জানে। ওদের এই হাসি যেন কোনোদিনই মিলিয়ে না যায়। তবু গিয়েছিল। কোন দিন জানো মল্লিকা? যেদিন তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হলো। সে কি দুঃখ, সে কি অভিমান! বড় সাধ ছিল দিব্যি হাসতে হাসতে ফাঁসির দড়িটা নিজের হাতে গলায় তুলে নেবে। আর এই সাহেবটা কিনা শত্রুতা করে মাঝ থেকে সব পণ্ড করে দিল। দূর ছাই, ভালো লাগে না বাপু। ওই এক মুহূর্ত, তারপরেই আবার সেই হাসি। হাসতে হাসতেই দুজনে গিয়ে উঠলেন জেলের কয়েদি গাড়িতে। সেখানেও হাসি। এমনকি পরবর্তীকালে জেল জীবনেও তাদের সেই হাসি মিলিয়ে যায়নি কোনোদিনও। গল্প নয় মল্লিকা, প্রমাণ তখনকার দিনের সংবাদপত্র। সেদিনের ঘটনা সম্বন্ধে সংবাদপত্রে কি লেখা রয়েছে শোনো। শান্তি ও সুনীতির যাবজ্জীবন দ্বীপান্তর। গত 14ই ডিসেম্বর তারিখে কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার স্টিভেন্স তাহার নিজ বাংলোয় পিস্তলের গুলিতে নিহত হন। পুলিশ এই সম্পর্কে শান্তিসুধা ঘোষ ও সুনীতি চৌধুরী নাম্নী দুটি বালিকাকে গ্রেপ্তার করে। উহারা উভয়েই স্থানীয় ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। উহাদের বিচারের জন্য কলিকাতা হাইকোর্টের বিচারপতি মিস্টার পিয়ারসন, বিচারপতি মিস্টার পি মল্লিক এবং বিচারপতি মিস্টার এস কে ঘোষকে লইয়া একটি বিশেষ আদালত গঠিত হয়। গতকল্য বুধবার বিশেষ আদালত এই মামলার রায় প্রদান করেন। বিচারে শান্তি ও সুনীতি উভয়েই যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ডে দণ্ডিতা হন। বিচারকগণ আসামিদ্বয়কে স্বেচ্ছায় ও মিলিতভাবে মিস্টার স্টিভেনসনকে হত্যা করিবার অভিযোগে দোষী সাব্যস্ত করিয়াছেন। আদালতে বালিকাদ্বয়ের প্রবেশ। শান্তি ও সুনীতি লাল পাড় শাড়ি ও অনুরূপ রঙের জ্যাকেট পরিয়া এবং হাতে ফুল লইয়া কাঠগড়ায় প্রবেশ করে। তাহারা শান্তভাবে দণ্ডাজ্ঞা গ্রহণ করে। কাঠগড়া হইতে লইয়া যাইবার কালে তাহারা অনুচ্চ কণ্ঠে কিছু বলিতেছে বলিয়া মনে হইল এবং এইরূপ বলিতে শোনা গেল যে মৃত্যুই ভালো ছিল, অবশিষ্টাংশ শ্রুতিগোচর হইল না। এরূপ প্রকাশ যে নিচের তলায় বন্দি গাড়ির জন্য অপেক্ষা করিবার সময় তাহারা গান গাহিতেছিল। আনন্দবাজার, 28/1/32। মল্লিকা, এই হলো সেদিনের শান্তি আর সুনীতি। আর আজ পথে ঘাটে কত মেয়ে আজ দেখা যায়, কিন্তু কোথায় শান্তি সুনীতির মতো অমন উচ্ছল প্রাণবন্ত দুঃসাহসী মেয়ে? কোথায় সেই প্রাণ প্রাচুর্যে ভরপুর বিপুল নারী সত্তা? একালে শান্তি সুনীতির মতো মেয়েরা ইতিহাসের কিংবদন্তি ছাড়া আর কিছুই নয়। বিস্ময়ের পর বিস্ময়। এবার বিস্ময়ের সৃষ্টি করলেন বাংলাদেশের দুটি আশ্চর্য নারী, বীণা দাস আর কমলা দাশগুপ্তা। একজন প্রকাশ্যে, অন্যজন নেপথ্যে। ঘটনাটা যেমন অভাবনীয় তেমনি অকল্পনীয়। অগ্নিযুগের ইতিহাসে এমন নজির সত্যিই দুর্লভ। কারণ ইতিপূর্বে যখন যা কিছু ঘটেছে তার সবকিছুরই মূলে ছিল পার্টি বা দলীয় নির্দেশ।
এক্ষেত্রে সে প্রশ্ন ছিল গৌণ, প্রধান লক্ষ্য ছিল সুযোগের সদ্ব্যবহার করা। বীণা দাস তখন স্থির, দৃঢ় সংকল্প। গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হাতের মুঠোয় পাওয়া গিয়েছে, এ সুযোগ ছাড়লে চলবে না। কিন্তু রিভলভার, একটা গুলি ভরা রিভলভার চাই যে। অবশ্য দিদি কল্যাণী দাস বাইরে থাকলে ভাবনা ছিল না, কিন্তু তিনিও তখন রয়েছেন কারা প্রাচীরের অন্তরালে। এ অবস্থায় কোথায় পাওয়া যাবে এখন রিভলভার, কার কাছে? শেষ পর্যন্ত ধরে বসলেন দিদির বন্ধু কমলা দাশগুপ্তাকে। সেই কমলা দাশগুপ্তা, ডালহৌসি স্কোয়ারের বোমা ষড়যন্ত্রের ব্যাপারে যার সহযোগিতার কথা আগেই বলেছি তোমাকে। চট করে কোনো জবাব দিতে পারলেন না কমলা দাশগুপ্তা, দেওয়া সম্ভবও ছিল না। নিজে তিনি যুগান্তর পার্টির বিশিষ্টা সভ্যা, কিন্তু বীণা দাস অন্য সংস্থার সঙ্গে যুক্ত। তাকে তিনি রিভলভার দেবেন কিসের দাবিতে, কোন যুক্তিতে? তবে কি এমন অপূর্ব সুযোগটা হাত ফসকে চলে যাবে? তাই বা কি করে হয়? ভাবনার পর ভাবনা, কি করা যায় এখন? আগে হলে কথা ছিল না, কিন্তু এখন দলের প্রতিটি সহকর্মী রয়েছেন কারা প্রাচীরের অন্তরালে, কেউ বাইরে নেই। এমনকি এ ব্যাপারে কারো সঙ্গে একটু বুদ্ধি পরামর্শ করার মতো পর্যন্ত কেউ অবশিষ্ট নেই। সিদ্ধান্ত যা করার নিজেকেই করতে হবে। এমন সিদ্ধান্ত করতে হবে যাতে দলীয় সম্মান বা ঐতিহ্য যেন কোনো দিক থেকেই এতটুকু ব্যাহত না হয়। ভাবতে ভাবতে এক সময়ে নিজেই নিজেকে প্রশ্ন করলেন কমলা দাশগুপ্তা, আচ্ছা ভূপেন বাবু এ সময় থাকলে কি করতেন, কি সিদ্ধান্ত নিতেন সহপাঠী বন্ধু ও গুরু দীনেশ মজুমদার? রসিকবাবু বা মনাদা বা কি বলতেন বীণার এই আবেদনের উত্তরে? প্রশ্নের জবাব মিলল 1932 সালের 6ই ফেব্রুয়ারি, সিনেট হল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব, চ্যান্সেলর গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসন। হঠাৎ আসন ছেড়ে রুদ্রাণী মূর্তিতে উঠে দাঁড়ালেন বীণা দাস। তারপরই তার হাতের রিভলভার সশব্দে গর্জে উঠল, দ্রাম দ্রাম দ্রাম। তড়িতে টেবিলের নিচে আত্মগোপন করলেন লাট বাহাদুর। আরে বাস রে বাস, আগুনে মেয়ের হাতে আগুনে রিভলভার, ওই রিভলভারের সামনে লাট সাহেবের লাটে উঠতে কতক্ষণ? সংবাদপত্র থেকেই তার বিস্তৃত বিবরণ এখানে তুলে দিচ্ছি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন সভায় বাংলার লাটের উপর গুলি। গতকাল শনিবার দিন অপরাহ্নে সিনেট হাউসে এক বিষম কাণ্ড ঘটিয়া গিয়াছে। 4 ঘটিকার সময় বাংলার গভর্নর বাহাদুর যখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক কনভোকেশন সভায় বক্তৃতা করিতেছিলেন, সেই সময় ডায়োসেশন কলেজের বীণা দাস নাম্নী মহিলা গ্র্যাজুয়েট গভর্নরকে বিষমভাবে আকর্ষণ করে। গভর্নর দৈবক্রমে বাঁচিয়া গিয়াছেন, একথা জানিতে পারিয়া ত্রস্ত জনতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঘটনার পূর্বের অবস্থা: 3:15 হইতে কনভোকেশনের কার্য যথারীতি আরম্ভ হইয়া 4:25 পর্যন্ত নির্বিঘ্নেই চলে। সেই সময় একজন ভারতীয় মহিলা গ্র্যাজুয়েটের একাডেমিক গাউনের খসখস শব্দ শুনিতে পাইয়া সকলেরই দৃষ্টি তাহার উপর পতিত হয়। ওই গ্র্যাজুয়েট যুবতী একটু অগ্রসর হইয়া আসে এবং মুহূর্তের মধ্যে পরপর 4টি গুলি গভর্নরকে লক্ষ্য করিয়া করে। গভর্নর বাহাদুর কয়েক পা পিছাইয়া সৌভাগ্যক্রমে ডান দিকে কাত হইয়া পড়িয়া যান। সেই সময় সমগ্র জনতার মধ্যে একটা বিষম উদ্বেগের ভাব প্রকাশ পায়। ধোঁয়ার মধ্যেই পুলিশ কর্মচারীগণ ওই যুবতীর দিকে দৌড়াইয়া যায় এবং তাহাকে ধরিয়া ফেলে। ভাইস চ্যান্সেলর ও মঞ্চস্থিত অন্যান্য সমস্ত লোকই গভর্নরের দিকে দৌড়াইয়া যান এবং 5 মিনিটের জন্য সভায় একটা বিষম চাঞ্চল্য দেখা গিয়াছিল। ঘটনার পর লেডি জ্যাকসন মঞ্চের নিম্নে প্রথম সারিতেই বসিয়াছিলেন।
তিনি তৎক্ষণাৎ বিষম উদ্বিগ্ন হইয়া গভর্নরের নিকট দৌড়াইয়া যান। ইতিমধ্যেই পুলিশ ওই যুবতীকে একটু ধস্তাধস্তির পর গ্রেপ্তার করে। আনন্দবাজার ৭/২/৩২। জ্যাকসনের তৎপরতায় লক্ষ্যভ্রষ্টা হলেন বীণা দাস। ধরাও পড়লেন প্রায় সঙ্গে সঙ্গেই। তারপর শুরু হলো সেই চিরাচরিত একঘেয়ে নাটক। বলো, রিভলভার কোথায় পেলে? কে দিয়েছে তোমাকে? বলতেই হবে। কে জবাব দেবে? পরাধীনতার নাগপাশ থেকে মুক্তি পাবার জন্য যে মেয়ে জীবনের সমস্ত চাওয়া পাওয়া তুচ্ছ জ্ঞান করে আগ্নেয়াস্ত্র হাতে নিতে পারেন, তাকে তার আদর্শ থেকে বিচ্যুত করা এত সহজ নয়। তাই শান্তি সুনীতির মতো তিনিও নিরুত্তর রইলেন সর্বক্ষণ। পুলিশও সহজ পাত্র নয়। সঙ্গে সঙ্গে তারা এনে হাজির করল পিতা, শিক্ষাবিদ স্বয়ং সুভাষের শিক্ষাগুরু আচার্য বেণীমাধব দাসকে। অর্থাৎ তিনি একবার বুঝিয়ে বলুন মেয়েকে। বাপের কথায় মেয়ে যদি মুখ খোলে তো ঝঞ্ঝাট চুকে যায়। বীণা দাস তখন কি উত্তর দিয়েছিলেন জানো? পুলিশ অফিসারকে লক্ষ্য করে হেসে বলেছিলেন, কেন শুধু শুধু বাবাকে এখানে নিয়ে এসেছেন বলুন তো? আমার বাবা কোনোদিনও তার মেয়েকে বিশ্বাসঘাতকতা করতে শেখাননি। বিচারকালে বীণা দাসের মুখ থেকে একটি বিবৃতি শুনে হইচই পড়ে গেল সারা ভারতে, সারা ইংল্যান্ডে। এ তো শুধুমাত্র একটি বিবৃতি নয়, এ যে ক্লাসিক লিটারেচার, ভারতবর্ষের মর্মবাণী। জাস্ট সি, ডাজন্ট সি লুক লাইক ম্যাডোনা? স্পষ্ট ও দৃঢ় স্বরে বীণা দাসকে বিবৃতি পাঠ করতে দেখে সেদিন আদালত গৃহে কে এই উক্তি করেছিলেন জানো মল্লিকা? তিনি হলেন ডায়োসেশন কলেজের সিস্টার ডরোথি। কি ভালোই না তিনি বাসতেন তার প্রিয় ছাত্রী বীণা দাসকে। ঘটনার খবর শুনে সেই দিনই তিনি জেলখানায় গিয়ে বীণা দাসের সঙ্গে দেখা করে ভেঙে পড়েছিলেন গভীর উদ্বেগে। বীণা ডিয়ার, আই লাভ ইউ সো মাচ, হাউ কুড ইউ ডু ইট? উত্তর দিয়েছিলেন বীণা দাস, সিস্টার, আই লাভ ইউ নো লেস, বাট আই লাভ মাই কান্ট্রি মোর। বীণা দাসের বিচারে রায় দেওয়া হলো ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। সংবাদপত্র থেকেই তার বিবরণ এখানে তুলে দিচ্ছি। এতক্ষণ শুনছিলে শৈলেশ দে মহাশয়ের আমি সুভাষ বলছি গ্রন্থের 19তম পর্বের পাঠ। কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আবার আসবো আরো একটি নতুন পর্ব নিয়ে। ভালো থেকো সবাই। আজ আসি।